জীবনের বিচিত্র সব ব্যাপার স্যাপারকে একমলাটে বেঁধে ফেলতে যথাসময়ে শুরু হলো আমাদের নিয়মিত আয়োজন লাইভ। সাথে আছি আমি শারমিন চৌধুরী। কেমন লাগবে যদি সুপারম্যান এসে বসে টেবিলের ধারে, কিংবা ব্যাটম্যান ঝোলে আঙুলের ডগায়? সত্যিকারের সুপারহিরোরা হয়তো এভাবে ধরা দেবে না, তবে এই স্বাদ মেটাতে আছে সুপারহিরো চরিত্রগুলোর খেলনা, যা দেখতে হুবহু সিনেমার কিংবা কমিক বইয়ের চরিত্রগুলোর মতোই। এমনই সব খেলনা ছোটবেলা থেকেই জমিয়ে যাচ্ছে কয়েকজন সুপারহিরো ভক্ত। শুরুতেই ঘুরে আসা যাক সুপারহিরো ভক্তদের সংগ্রহশালা থেকে। ব্যাটম্যানের এই মুখোশটি 1989 সালে বের হওয়া সুপারহিট ব্যাটম্যান সিনেমার রেপ্লিকা, যা এখন একেবারেই দুর্লভ। আর এই হলো বেন, যে কিনা ব্যাটম্যানের চির প্রতিদ্বন্দ্বী। ব্যাটম্যান সিরিজের দ্য ডার্ক নাইট রাইজেস সিনেমাটিতে বেনের এই রূপ ধারণ করেছিলেন মার্কুটে অভিনেতা টম হার্ডি। সিনেমার চরিত্রটির চেয়ে দেখতে কোনো অংশেই কম না এই পুতুলটি। দেখা গেল রাগান্বিত হাল্ককেও। আর এগুলো সব স্টার ওয়ার্সের বিখ্যাত চরিত্রগুলোর পুতুল। আছে টিনটিন, এক্স ফাইলস, আরও কত কি। এমনই সব পুতুলের দেখা মিলল সাদির সংগ্রহশালায়। অনেকে এটাকে খেলনার কালেকশন বলে, মানে এক একজন এক এক কথা বলে, বাট বেসিক্যালি এটাকে পপ কালচার বলা হয়। আর এটা আমার অ্যাকচুয়ালি শুরু হয় হয়তো 4-5 বছর, যখন আমার বয়স 4-5 বছর তখন থেকে শুরু হয়। পুতুল হলেও এগুলোর কোনোটি খেলা জিনিস নয়। এগুলো তৈরি করা হয় সুপারহিরো ভক্তদের সংগ্রহশালা সাজিয়ে রাখার জন্য। এক কথায় যাকে বলা হয় সুভিনির। এমনি নর্মাল খেলনার দোকানে গেলে আপনি অবভিয়াসলি পাবেন না। সো কিছু কিছু আছে যে আমরা রিসার্চ করে দেখি যে কোন দেশে, কোন এলাকায়, কোন রাস্তায় গেলে কি পাওয়া যায়। সো আমি সবসময় একটা দিন নিয়ে আমি যাই, ঘাটাঘাটি করি, কিছু একটা পাই। সো আমরা আবার মাঝে মাঝে এই জিনিসগুলো এনে অকশন করি। তবে শুধু সংগ্রহ করেই ক্ষান্ত নন সাদি। এগুলো নিয়ে খুব শিগগিরই তিনি চালু করতে যাচ্ছেন একটি মিউজিয়াম। সাদির মতোই আরেকটি সংগ্রহশালা দেখা গেল শিপলুর। তবে নিছকই সংগ্রহশালা নয়, একে বলা যায় সুপারহিরো সুভেনিরের দোকান। সুপারহিরো ভক্তরা যেন প্রিয় চরিত্রটির পুতুল সংগ্রহ করতে পারে, তাই নিজের সংগ্রহগুলোকে নিয়ে এই দোকানটি সাজিয়েছেন শিপলু। প্রতিনিয়তই নতুন পুরনো পুতুল আনা হয় এখানে। বাংলাদেশে যেটা হয়, যারা বাইরে থেকে ইম্পোর্ট করে তারা মূলত হচ্ছে চায়না থেকে বুটলেগগুলো ইম্পোর্ট করে, বিকজ চায়নায় জিনিসপত্র অনেক চিপার হয়। এবং আমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল, ইম্পোর্টেড ফ্রম লস অ্যাঞ্জেলেস। সো ইটস দ্য বেটার, বেস্ট ওয়ান অ্যাকচুয়ালি ফর এনি কালেক্টর। তবে শিপলুর আছে একান্ত ব্যক্তিগত কিছু সংগ্রহ, যা কিছুতেই বিক্রি করবেন না তিনি। এর মধ্যে আছে প্যারামাউন্ট থেকে প্রকাশিত ম্যাকগাইভার সিরিজের বেশ কিছু ছবি ও খোদ ম্যাকগাইভারের অটোগ্রাফ দেয়া ছবি। শুধু তাই নয়, আছে সিনবাদ, মিস্টার বিন, জেমস বন্ড, স্পাইডারম্যান, সুপারম্যানের মতো বিখ্যাত হলিউড সুপারহিরোদের অটোগ্রাফ দেয়া ছবি, যেখানে তারা বাংলাদেশকেও শুভেচ্ছা জানিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম ম্যাকগাইভার তখন একটা বিশাল ব্যাপার। তো তখন ম্যাকগাইভারের কাছে চিঠি লিখতে 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 আমার একটা হলিউড সম্বন্ধে প্রাথমিক ধারণা হয়। তারপরে ম্যাকগাইভার আমাকে একটা ছবি পাঠান অনেক কষ্টের পরে, যে শিপলু, মাই বেস্ট টু ইউ অ্যান্ড এভরিওয়ান ইন বাংলাদেশ। সো এই জিনিসটা ছিল আমার প্রথম একটা হলিউডে কাইন্ড অফ একটা অ্যাক্সেস, যে আমি হলিউড থেকে একটা সরাসরি জিনিস পেলাম। বনানী 11 নম্বরে অবস্থিত SRK শো টাইম নামের এই দোকানে সুপারহিরো পুতুলগুলো কেনা যাবে 900 টাকা থেকে শুরু করে 8500 টাকার মধ্যে। ফুল ভালোবাসে সবাই, কিন্তু কারো কারো ভালোবাসা ক্ষণস্থায়ী। ফুল শুকিয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেয় ময়লার ঝুড়িতে। আবার ফুলের প্রতি কারো ভালোবাসা একটু বেশি, ফুলকে সহজে মরতে দিতে চান না তারা। তাদের জন্য আছে ফুল সংরক্ষণ পদ্ধতি ইকেবানা। তেমনি কজন ইকেবানায় পারদর্শীর ফুল সাজানো নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন। ইকেবানা শব্দটি জাপানি, যার অর্থ ফুলগুলোকে বাঁচিয়ে রাখা। শব্দ জাপানি হলেও ইকেবানার জন্ম হয় চীনে। শত শত বছর আগে চীনের বৌদ্ধ সন্ন্যাসীরা এক ধরনের খাড়া পাত্রে 3টি ফুল সাজিয়ে রাখত। কারো মতে সেখান থেকেই ইকেবানার শুরু। এরপর ফুলকে কিভাবে সতেজ রাখা যায়, কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কেমন করে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়, তা নিয়ে দিনের পর দিন চলে চিন্তাভাবনা। আর এই চিন্তাভাবনা থেকেই কালক্রমে বেরিয়ে আসে ইকেবানার আরও কিছু পদ্ধতি। সবচেয়ে ক্লাসিক্যাল যে ঘরানা, সেটার নাম হলো ইকে নোবো।
আমি নিজে সেই ঘরানার ছাত্রী এবং আমি সেটাই চর্চা করি এবং বাংলাদেশে আমি চেষ্টা করেছি ইকে নোভোকে, মানে আপনি যদি ক্লাসিক্যালের উপরে বেস করেন তাহলে আধুনিক শিখতেও সহজ হয়, সেই জন্য আমি ওটাকে বেশি গুরুত্ব দিই। এদেশে ইকেবানা শিল্পচর্চার যাত্রা শুরু হয় দেশ স্বাধীন হওয়ার পর থেকে। সেই থেকে রাজধানী ও চট্টগ্রাম সহ দেশের নানা স্থানে ইকেবানার প্রদর্শনী আর প্রতিযোগিতা করা হয়। অষ্টমবারের মতো ইউনেস্কো ক্লাব আয়োজন করে এই প্রতিযোগিতা। ঢাকার মহাখালীস্থ পর্যটন হোটেল অবকাশে দিনব্যাপী চলে ইকেবানা প্রতিযোগিতা 2013। অংশ নেয় 50 জন প্রতিযোগী। বলতে আমরা এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বলি না, আমরা চুজ করি বেস্ট 10। আমাদের প্যানেল অফ জাজেস আছে, ওনারা ওটাকে নানান দৃষ্টিকোণ থেকে ওটাকে দেখবেন। একটা আছে দর্শকের দৃষ্টিকোণ থেকেও, কিন্তু এই ঘরে যে আপনি ঢুকেছেন, ঢুকে হয়তো মনে হলো যে আপনার ওটা বেশ ভালো লাগছে, এটাও কিন্তু একটা কেন ভালো লাগছে। তো এরকম কতগুলো ক্রাইটেরিয়া আছে, যেটা মানে ব্যাকরণ আছে, যেটার একাডেমিক ভ্যালু আছে। ভিন্ন ভিন্ন ফুলের মধ্য দিয়ে ধরা পড়ে শান্তি, জয়, জলবায়ুর পরিবর্তন আর পরিবেশ। আরও ধরা পড়ে বৃষ্টির পর বর্ষার স্নিগ্ধতা। আমার চারপাশে অনেক মানুষ, সবাই আছেন, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি একা। তখন আমি কিন্তু আমার এই প্রকৃতিটা নিয়ে থাকি, প্রকৃতি থেকে কিন্তু আমি একা না। আমার সাবজেক্টে ইকেবানা এত ভালো লাগলো যে মানুষের ফুলের দিয়ে এত এত ভেরিয়েশন করা যায়, এত কম্বিনেশন করা যায়, এত থিম ধরে তোলা যায়, সেই আগ্রহই আমি ইকেবানা শিখেছি। প্রাকৃতিক উপাদানে তৈরি স্বল্প সময়ের স্থাপত্য শিল্প ইকেবানার জন্য চাই নানা ধরনের ফুলদানি। ইকেবানার এমন প্রদর্শনী আর প্রতিযোগিতা দেখে দেশের অস্থিতিশীলতার পরও সামান্য প্রশান্তি আসবে বলে আশা করেন প্রদর্শনী দেখতে আসা গণ্যমান্যরা। মনের প্রশান্তি মানুষকে রুচিবোধের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করব যে এই ধরনের প্রতিযোগিতা আরও নিয়মিতভাবে হবে এবং বাংলাদেশের মানুষ, আমরা যারা দেশের অগ্রগতি, দেশের উন্নতি কামনা করি, তারা আমাদের রুচিবোধকে উন্নত করে, সমৃদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এদিকে এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে জাপান আর বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও পাকাপোক্ত হবে বলেও আশা করছে সবাই। বেশ কয়েকদিন ধরেই ঢাকার রাস্তায় ক্যামেরা বসানো গুগলের গাড়িটিকে ঘুরে বেড়াতে অনেকেই হয়তো দেখেছেন। গুগল ম্যাপে বাংলাদেশকে আরো বিস্তারিতভাবে তুলে ধরতেই মাঠে নেমেছিল গুগল বাংলাদেশ। তবে এটাই যথেষ্ট নয়, এদেশের প্রতিটি অলিগলিকে গুগল ম্যাপে ফুটিয়ে তুলতে আমাদেরও কিছু করার আছে। কিন্তু সেটা কি, চলুন জেনে আসি। ঘরে বসেই বিশ্বের সব জায়গার স্যাটেলাইট মানচিত্র দেখার জন্য এখন গুগল ম্যাপই ভরসা। আর এই ম্যাপে বাংলাদেশের অলিগলির চিত্র তুলে ধরতে বেশ কিছুদিন ধরে কাজ করছে গুগল বাংলাদেশের ম্যাপিং বিভাগ। এর জন্য তাদের প্রয়োজন প্রচুর ম্যাপার, যারা নিজ নিজ এলাকার স্থাপনাগুলোকে গুগলের মানচিত্রে শনাক্ত করে দেবে। আর কাজটি যেহেতু তথ্য প্রযুক্তির, তাই গুগল বাংলাদেশ এর জন্য বেছে নিয়েছে তরুণদের। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে তারা শেখাচ্ছে কিভাবে হওয়া যাবে গুগল ম্যাপার। বৃহস্পতিবার এই কর্মশালা হয়ে গেল রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে। সারা বাংলাদেশে আপনার প্রত্যেকটা জায়গাতেই আমাদের ম্যাপিং করা শেষ বলা চলে। শেষ বলতে কি, আমাদের পলিটিক্যাল বাউন্ডারিগুলো শেষ, কিন্তু আমাদের পিন টু পিন পয়েন্ট ডিটেলস ম্যাপিংটা পসিবল না যতক্ষণ না ওই এলাকার ম্যাপার নিজে ম্যাপিং করা শুরু করে। আর আমাদের এই ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা হলো আমাদের ইন্টারনেট স্পিড। সো আশা করি ইন্টারনেট স্পিড আস্তে আস্তে ভালো হবে, আরও নতুন ম্যাপার তৈরি হবে, সবাই ম্যাপ করবে, আর সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা ম্যাপে দেখতে পারবো খুব শীঘ্রই। কর্মশালাটির উদ্বোধন করতে সেখানে উপস্থিত ছিলেন গুগল বাংলাদেশের উপদেষ্টা কাজী মনিরুল কবির, গুগল ম্যাপ মেকার বিভাগের আঞ্চলিক বিশেষজ্ঞ অভিজিৎ রয় কাব্য এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইশফাক ইলাহি চৌধুরী। মূল কর্মশালা পরিচালনা করেন অভিজিৎ রয় কাব্য। এ সময় কিভাবে নিজ এলাকার স্থাপনাগুলোকে গুগল ম্যাপে সঠিকভাবে ফুটিয়ে তুলতে হবে এই বিষয়গুলো দেখিয়ে দেন তিনি। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গুগল বিজনেস গ্রুপের ব্যবস্থাপক সালমান হোসেন ও রিয়াদ হুসেইন। গুগল ম্যাপকে কিভাবে নানান ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে তা নিয়ে আলোচনা করেছেন তারা। একটা বিরতি নিতে হচ্ছে এবার। প্রযুক্তি আর মজার এক রেস্তোরাঁর খবর নিয়ে ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর লাইভে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী।
একসময় বাঙালি বিবাহিত নারীকে চেনা যেত নাকফুল দেখে, আবার কেউ বলবেন নারীর নাকের সৌন্দর্য হলো নাকফুল। রয়েছে রকমফের নাক বুঝে নাকফুল। আমাদের নিয়মিত আয়োজন গয়নাগাটিতে আজ দেখব নাকফুলের নাকানাকি। ধারণা করা হয় নারী প্রথম যে অলংকার ব্যবহার করেছিল সেটি ছিল নাকফুল। নাকফুলের কথা লেখা আছে বাইবেলেও। ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছেলের বউ রেবেকাকে স্নেহ আর ভালোবাসার চিহ্ন স্বরূপ নাকফুল উপহার দেন আব্রাহাম। এর কিছু পর থেকেই বেদুইন এবং যাযাবরদের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে নাকে গয়না পরার রীতি। ১৬শ শতকে ভারতীয় উপমহাদেশে মোগলদের আগমনের পরই এই অঞ্চলে শুরু হয় মেয়েদের নাক ফোড়ানোর রেওয়াজ। আমাদের এই অঞ্চলের প্রথা হলো বিয়ের চিহ্ন হিসেবে নাকফুল পরবে মেয়েরা। আবার কারো বিশ্বাস নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হয়। এখন এসবের চল নেই। নাকফুল একটি ফ্যাশন অনুষঙ্গ ছাড়া আর কিছুই নয়। আর তাই বিয়ে হোক বা না হোক কেউ নাকফুল পরেন, কেউ পরেন না। এখনো ওভাবে ইচ্ছা জাগেনি, শখ আছে, বড় হলে হয়তো করতে পারি। আর আমি এখন ভয় পাই এটা নিয়ে অ্যাকচুয়ালি, যে ব্যথা পাবো এরকম সামথিং, তো এর জন্য করা হয়। শখের জন্য তো অবভিয়াসলি করা, আর হচ্ছে দেখতে একটু ভালো লাগে, ডিফারেন্ট লাগে, এর জন্য আমি নাকফুলটা করেছি। আগে নাকফুল বলতে সবাই সোনার নাকফুলই বুঝতো। একালে সে জায়গা দখল করেছে নানা রকম পাথর, পুঁতি, এমনকি হিরেও। আমরা যখন বিজ্ঞাপনে গেছিলাম সিরিজ আকারে গেছিলাম, ইয়াং, মিডল, দেন বুড়া, বয়স্ক, এই ধরনের আমরা ওই বিজ্ঞাপন দেওয়ার পরে আমরা দেখলাম না যে সব রকমই আছে। এখন শুধু তরুণীরাই নয়, বয়স্করাও মেকআপ আর পোশাকের সাথে মিল রেখে নাকফুল পরে থাকে। অনেকে আবার চেহারায় একটু ভিন্নতা আনতেও বেছে নেন ছোট্ট এই গয়না। নাকফুল পরবো, কেমন লাগবে, এটা মেয়েরা সাধারণত সেজে গুজে আয়নার সামনে দাঁড়ায় তাকে নিজেকে দেখার জন্য, ওইভাবে নাকফুল পরেও তাকে কেমন লাগবে, এটাই জাস্ট ওই জন্যই নাকফুলটা করেছি। শাড়ির সঙ্গে নাকফুল বেশ মানিয়ে যায়, তবে এখন সালোয়ার কামিজ, ফতুয়া, টি শার্টের সঙ্গেও নাকফুল পরার চল শুরু হয়েছে। এদিকে রূপার তৈরি নাকের নথ এবং রিং বেশ চলে কনের পরনে। ডায়মন্ড ওয়ার্ল্ডে হীরার নাকফুল বেশ জনপ্রিয়। এমন একটি নাকফুলের জন্য গুনতে হবে ২,০০০ থেকে লাখ টাকা। বিভিন্ন গয়নার দোকানে পাওয়া যায় নাকফুল। এবারে জানাবো প্রযুক্তির খবর। ঘরে বসে স্টুডিওর মতো করে মিউজিকের তালে তালে গান গাওয়ার জন্য আছে কারাওকে নামের একটি বিশেষ যন্ত্র, যা বিশ্বের অ্যামেচার গান পাগলদের মধ্যে বেশ জনপ্রিয়। ইদানিং এদেশেও গান পাগলরা গান গাওয়ার জন্য কারাওকে বেশ ব্যবহার করছে। আর দেশীয় গান পাগলদের জন্য বাজারে চলছে বিশ্বের প্রথম বাংলা গানের কারাওকে ম্যাজিক সিং। প্রযুক্তি বাজারের খোঁজ খবরে আজ দেখব এই যন্ত্রটির খুঁটিনাটি। জাপানিজ শব্দ কারাওকে, যার অর্থ কণ্ঠহীন সঙ্গীত। কোনো কণ্ঠ ছাড়া গানের সুরে সুরে বাদ্যযন্ত্র বাজলে বলা হয় কারাওকে। আর এই যন্ত্রটি কারাওকে প্লেয়ার। মূলত মাইক্রোফোন, কেবল ও চিপ, এই তিনটি জিনিসের সমন্বয়ে তৈরি হয় এটি। চিপের মধ্যেই থাকে বিভিন্ন গানের কথা ও মিউজিক। কেবল দিয়ে টিভি কার্ড ইনস্টল করা কম্পিউটার কিংবা সরাসরি টেলিভিশনে যন্ত্রটি জুড়ে দিলেই স্ক্রিনে ভেসে উঠবে গানের কথা ও বাজতে থাকবে মিউজিক। এবার মাইক্রোফোন হাতে নিয়ে কথা ও মিউজিকের তালে তালে গান গেলেই হলো। ঘরে বসেই পাওয়া যাবে স্টুডিওতে গান গাওয়ার মজার অভিজ্ঞতা। চাইলে রেকর্ডও করা যাবে নিজের গাওয়া গান। এদেশে এখন অনেকেই কারাওকের বদৌলতে হয়ে উঠছে শখের সঙ্গীত শিল্পী। আর দেশীয় গান প্রেমীদের জন্য পাওয়া যাচ্ছে ম্যাজিক সিং নামের এই কারাওকে। বিশ্বের প্রথম এই বাংলা কারাওকে প্লেয়ারটি তৈরি করেছে পেক্সাটেক। ম্যাজিক সিং এর চিপে 850 বাংলা ও 1000 ইংলিশ গান বিল্ট ইন আছে। এছাড়াও ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেক্সাটেক বিভিন্ন সময় নতুন নতুন গানের চিপ তৈরি করে। প্রতি 6 মাস পর পর এডিশনাল আরও 250 সং মার্কেটে নিয়ে আসি, যেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়েস্টের উপরে। আমাদের প্রায় 4000 থেকে 5000 ক্লায়েন্ট আছে, তাদেরকে আমরা বলি যে আপনারা কোনো গান থাকলে আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন। ম্যাজিক সিং এর বর্তমান বাজার দর 32,900 টাকা। নতুন গানের বাড়তি চিপ কিনতে পাওয়া যায় 5300 টাকায়। আবার বিশেষ কোনো উপলক্ষের দিনে গান গাওয়ার জন্য ম্যাজিক সিং ভাড়া নেওয়ারও ব্যবস্থা আছে। এজন্য খরচ পড়বে দিন প্রতি 3000 টাকা। ম্যাজিক সিং কিনতে বা ভাড়া নিতে হলে যেতে হবে বনানী ওল্ড ডিওএইচএস এ অবস্থিত পেক্সাটেকের কার্যালয়ে। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ে ছোট্ট গ্রাম আন্ধারমানিক। তবে গ্রামটিকে সবাই চেনে আরেকটা নামে,
আর সেটা হলো কাকের গ্রাম। কেন এই অদ্ভুত নাম? গত 50 বছর ধরেই ওই গ্রামে মানুষের সাথে বাস করছে হাজার হাজার কাক। খাবারের খোঁজে দিনের বেলায় অন্য এলাকায় চলে গেলেও সন্ধ্যার পর আবার কাকগুলো ফিরে আসে তাদের গ্রামে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে এভাবেই দলে দলে বাসায় ফিরতে থাকে শত শত কাক। সদর উপজেলার বেউথা আন্ধারমানিক নামের ছোট্ট এই গ্রামে কাক আর মানুষের সহাবস্থান দেখা যাচ্ছে গত 50 বছর ধরে। নারকেল, আম সহ বিভিন্ন গাছে বাসা বানিয়েছে কাকেরা। সকাল সন্ধ্যা চলে কাকের কোরাস। ভোর হতেই কাকের দল চলে যায় খাবারের সন্ধানে। সন্ধ্যার আজান দেওয়ার সাথে সাথে ওরা যার যার মতো বিভিন্ন ওই বাঁশের ধারে এসে আমাদের এলাকাকে কাকার শব্দে মুখরিত করে তোলে। ওটা আমরা বলি ওরা জিকির করতেছে, আল্লাহর নামে জিকির করতেছে। কাক থাকার কারণে আন্ধারমানিক গ্রামটি এখন ময়লা, আবর্জনা আর বিষাক্ত পোকামাকড় মুক্ত। এদিক দিয়ে একরাশ কাক পেয়ে গ্রামবাসী খুশি। কাক নিয়ে অনেক গল্পকথা প্রচলিত আছে তাদের মুখে মুখে। আমরা ছোটবেলায় দেখছি যে একটা কাক যদি কোনো কারণে এই নদী পার হওয়ার সময় পানিতে পড়ে যেত, দেখতাম যে শত শত কাক সেই বাচ্চাটাকে তুলে তারা উপরে নিয়ে আসতো। কাকের ভিতরে মরল আছে, মাতবর আছে, কেউ অন্যায় করে মোড়লের কাছে নালিশ করে, মোড়লের বিচার করে, তার মোড়লের হুকুম দেয়। ওরা কি কয়, 2-3টা কাক যায় ওইটারে ঠ্যাং দেয়, কাউরা দেয়, ভাড়ায় আর গুণা দেয়, ঠুকরায়। এইভাবে হলো কাকের বিচার। এক জায়গায় এত কাক থাকার কারণটা বেশ সরল। কাক দলগতভাবে থাকতে পছন্দ করে আর একবার ভালো পরিবেশের সন্ধান পেলে সহজে সেই জায়গা ছেড়ে যেতে চায় না কাকের দল। কাকের সংখ্যা কমতেছে, কারণ হলো যে এখানে হয়তো ওদের খাদ্য পাচ্ছে না, কেউ শিকার করতেছে, ডিস্টার্ব করতেছে, এই কারণে তাদের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। কাকের গ্রাম দেখতে বেড়াতে আসে অনেকে, তবে সময় মতো সবাই সচেতন না হলে নগরায়নের ফাঁদে পড়ে কাকের এই অভয়াশ্রমটিও হয়তো একদিন হয়ে পড়বে বিপন্ন। এবার বিদায়ের পালা। তবে যাবার আগে একটি বিশেষ ঘোষণা। আপনার আশেপাশে বিচিত্র বা মজার কোনো বিষয় অথবা বিচিত্র শখের কোনো মানুষের সন্ধান পেলে ঝটপট সেটা জানিয়ে দিন আমাদেরকে। লাইফের টিম সোজা পৌঁছে যাবে তার কাছে। আমাদের কাছে লিখুন এই ঠিকানায়, প্রযোজক লাইফ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেইল করুন life@independent24.tv এই ঠিকানায়। আজকের লাইফ এতটুকুই। ফিরবো আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7:30টায়। ততক্ষণ থাকুন ইন্ডিপেন্ডেন্টের সাথে।